দ্য রাইজ অফ ইংলিশ বাই টেরি ইগলটন। দ্য রাইজ অফ ইংলিশ মূলত একটি ক্রিটিসিজম টাইপের কি বলে এটাকে, এসে বা প্রবন্ধ। তো এই রাইজ অফ ইংলিশটা কেন লেখা হয়েছে, এটার মাধ্যমে আমরা কি কি জানতে পারবো, তো সেই বিষয় নিয়ে আজকের এই আলোচনা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের লিটারারি ক্রিটিসিজম কোর্সের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবন্ধ হলো এই টেরি ইগলটনের লেখা দ্য রাইজ অফ ইংলিশ। তো পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য নিচে এর প্রকাশনা, ঐতিহাসিক প্রেক্ষাপট, বিস্তারিত মূল বিষয়বস্তু এবং মূল বার্তা বা কোর মেসেজ সহজ ও সাবলীল বাংলায় আলোচনা করা হলো। প্রথমে আমরা দেখে নিই যে এটা কি ধরনের লেখা এবং এটা কোথা থেকে প্রকাশিত হয়েছিল। দ্য রাইজ অফ ইংলিশ মূলত কি? এটি মূলত একটি সমালোচনামূলক প্রবন্ধ। এখানে লেখক সাহিত্যের পেছনের রাজনীতি ও ইতিহাস ফাঁস করেছেন। মানে ইংরেজি সাহিত্যটা যে আমাদের মাঝে এত জনপ্রিয়তা লাভ করেছে, এর পেছনে কোনো নৈতিক উপায় ছিল, মানে নৈতিক উদ্দেশ্য ছিল নাকি রাজনৈতিক বিষয়বস্তু ছিল, সেটাই তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। মূল বই মানে এই দ্য রাইজ অফ ইংলিশ মূলত কোথা থেকে নেওয়া হয়েছে? টেরি ইগলটনের বিখ্যাত বই লিটারারি থিওরি অ্যান্ড ইন্ট্রোডাকশনের প্রথম অধ্যায় হচ্ছে এটি। মানে মূল বইয়ের নাম হচ্ছে লিটারারি থিওরি। এই লিটারারি থিওরি বইটার প্রথম অংশ থেকে বা প্রথম অধ্যায় থেকে দ্য রাইজ অফ ইংলিশ সংগৃহীত হয়েছে। এই লেখাটি প্রথম কখন এবং কোথায় প্রকাশিত হয়? 1983 সালে যুক্তরাজ্য থেকে ব্ল্যাকওয়েল পাবলিশিং এর মাধ্যমে এটি প্রথম প্রকাশিত হয়। লেখক পরিচিতি সম্পর্কে একটু জেনে নেই। আমরা জানি যে এই দ্য রাইজ অফ ইংলিশ লিখেছেন টেরি ইগলটন। তিনি কে ছিলেন? তিনি ছিলেন একজন বিখ্যাত ব্রিটিশ অধ্যাপক এবং মার্ক্সবাদী সমালোচক, মানে যিনি বিভিন্ন শ্রেণীর লোকজনদের নিয়ে আলোচনা করতেন বা সমালোচনা করতেন, শ্রেণী বৈষম্য নিয়ে বলা যেতে পারে। তিনি সাহিত্যকে রাজনৈতিক ও সামাজিক কোণ থেকে দেখতে পছন্দ করতেন। মানে আমরা সাহিত্য পড়ে মজা বুঝতে চাই, এর মেসেজ বুঝতে চাই, কিন্তু তিনি কি করতেন? এর পেছনের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতেন, প্রেক্ষাপট নিয়ে চিন্তা ভাবনা করতেন যে লেখাটা কেন তৈরি হয়েছে, এটা তৈরি না হলে কি হতো, এটা তৈরি হয়েছে তাতে আমাদের কি উপকার হয়েছে, কি অপকার হয়েছে, এগুলো নিয়ে তিনি অনেক চিন্তা ভাবনা করতেন। এখন আমরা এই দ্য রাইজ অফ ইংলিশের পটভূমি জানবো। মানে এই রাইজ অফ ইংলিশ কেন লেখা হয়েছে, লেখক কেন এটা লিখেছেন, মূল বিষয়টা এখন আলোচনা করছি। যে ধরো আজকে আমরা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যেভাবে একটি প্রধান বিষয় হিসেবে ইংরেজি সাহিত্য পড়ি, যেমন তোমরাও পড়ছো, ইংলিশ লিটারেচার নিয়ে পড়ছো, তো আগে মানে 18 শতকের আগে এমন কোনো বিষয়ই ছিল না, মানে ইংরেজি সাহিত্য কোনো সাবজেক্ট হিসেবে ধরাই হতো না। এখন আমরা ইংরেজিটাকে কত গুরুত্ব দেই, তাই না? কিন্তু তখনকার সময়ে ইংরেজি খুব একটা ইম্পর্টেন্ট কোনো ভাষা ছিল না। ইগলটন দেখিয়েছেন তিনটি প্রধান কারণে ইংরেজি সাহিত্যকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল। মানে ওই 18 শতকের পরে ইংরেজি সাহিত্য তাহলে কেন এত গুরুত্বপূর্ণ হলো, কেন তাকে এত গুরুত্ব দেওয়া হয়েছে, এটার ইগলটন মূলত 3টা কারণ দেখিয়েছেন। আর এই কারণগুলো সবার সামনে তুলে ধরে তিনি কি করেছেন জানো? তিনি ইংরেজি সাহিত্যের মুখোশ খুলে দেওয়ার জন্য এই বিশেষ লেখনীটি প্রকাশ করেছেন। ইংরেজি সাহিত্যের মুখোশ, কথাটা একটু অদ্ভুত লাগছে না? যে ইংরেজি সাহিত্য তো এত রিচ একটা বিষয়, তাহলে এর পেছনে আবার মুখোশের কি আছে? সেই মুখোশটাই আজকে আমরা উন্মোচন করব। কারণগুলো হলো, প্রথম কারণ হচ্ছে ধর্মের পতন। ভিক্টোরিয়ান যুগে বিজ্ঞান ও কলকারখানার উন্নতির ফলে মানুষের মন থেকে চার্চ বা ধর্মের প্রভাব কমে যায়। সমাজ তখন নৈতিকভাবে ভেঙে পড়ার ঝুঁকিতে পড়ে। কারণ হঠাৎ করে একটা সমাজ থেকে ধর্মবিশ্বাস যদি উঠে যায়, তখন কিন্তু সমাজে একটা বিশৃঙ্খলা দেখা দেয়। তো এরপর কি হয়েছে? শ্রমিক শ্রেণীরা আন্দোলন শুরু করে। শিল্প বিপ্লবের পর গরিব শ্রমিকরা তাদের অধিকারের জন্য আন্দোলন শুরু করে। ধনী ও শাসক শ্রেণী ভয় পেয়ে যায় যে শ্রমিকরা হয়তো বিদ্রোহ বা বিপ্লব করে বসবে। তাদের শান্ত রাখার জন্য ধর্মের বিকল্প কিছুর দরকার ছিল। যেহেতু তাদের মধ্য থেকে ধর্ম উঠে গেছে, তখন তো তারা আর কাউকে ভয় পায় না, সৃষ্টিকর্তা নাই, তার মানে তারা যা কিছুই করতে পারে। তখন উঁচু শ্রেণীর লোকজন চিন্তা করলো যে এদের মধ্যে এমন কিছু একটা ঢুকিয়ে দিতে হবে যাতে এরা আগের মতো ওই ধর্মভীরু মানুষদের মতো নিরীহ হয়ে যায়। তো তারপর কি হলো? উপনিবেশ শাসন, যেমন ভারত শাসন হয়েছিল, এরকম উপনিবেশিক শাসন। ব্রিটিশরা যখন ভারত বা অন্যান্য দেশ শাসন করছিল, তখন তরবারি দিয়ে মানুষকে বেশি দিন দাবিয়ে রাখা সম্ভব ছিল না, কারণ তাদের সাথেই তো ব্রিটিশদের ওঠা বসা করতে হবে, তাহলে তাদেরকে তরবারি দেখিয়ে তো কোনো লাভ হবে না।
তখন কি করা হলো, তাদের মগজ ধোলাই করার জন্য এবং মানসিকভাবে ব্রিটিশদেরকে ব্রিটিশদের গোলাম বানানোর জন্য, মানে উপনিবেশে যারা থাকবে সাধারণ লোকজন তারা কি করবে, ব্রিটিশদের গোলাম হবে। এজন্য তারা কি করলো, ইংরেজি শিক্ষার প্রয়োজন মনে করলো। তারা এই ইংরেজি সাহিত্যের মাধ্যমে এই উপনিবেশের যে লোকজন ছিল তাদের ব্রেইন ওয়াশ করে দিল যে তোমরা সব সময় এগুলো নিয়েই পড়ে থাকবে, তোমাদের মাথা উঁচু করে বাঁচার যে কোনো একটা মেসেজ সেটাই দেয়া হবে না। তো এখন আমরা এই প্রবন্ধের মূল বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। পরীক্ষায় ভালো লেখার জন্য মূল বিষয়বস্তুকে 5টি সহজ পয়েন্টে নিচে বিস্তারিত ব্যাখ্যা করা হলো। এই পয়েন্টগুলো মনে রাখলে আশা করি পরীক্ষায় যে কোনো ব্রড কোশ্চেন হোক, শর্ট কোশ্চেন হোক, সহজে লিখতে পারবে। তো প্রথম লেখক যে বিষয়টি তুলে ধরেছে সেটা হচ্ছে ধর্মের বিকল্প হিসেবে সাহিত্য, লিটারেচার অ্যাজ আ সাবস্টিটিউট ফর রিলিজিয়ান। ধর্ম মানুষকে শেখায় শান্ত থাকতে, কপালে যা আছে তা মেনে নিতে এবং ওপরওয়ালার উপর ভরসা করতে। সরি, একটু সমস্যা ছিল, তো আমরা আবার নতুনভাবে শুরু করছি। ধর্মের বিকল্প হিসেবে সাহিত্য, লিটারেচার অ্যাজ এ সাবস্টিটিউট ফর রিলিজিয়ন। ধর্ম মানুষকে শেখায় শান্ত থাকতে, কপালে যা আছে তা মেনে নিতে এবং ওপরওয়ালার ওপর ভরসা করতে। ভিক্টোরিয়ান যুগে যখন ধর্ম দুর্বল হয়ে গেল তখন ব্রিটিশ শাসকরা দেখল সাহিত্যকে ধর্মের জায়গায় বসানো যেতে পারে, কেননা কবিতা বা উপন্যাস করলে মানুষের মন নরম হয়। গরিব মানুষ যখন সাহিত্যের কাল্পনিক সুন্দর জগতে ডুবে থাকে তখন সে নিজের বাস্তব জীবনের কষ্ট, ক্ষুধা ও অভাবের কথা ভুলে যায়। ফলে সে সরকারের বিরুদ্ধে বা ধনী শ্রেণীর বিরুদ্ধে আন্দোলন করার কথা মাথায় আনে না। গরিব মানুষের ক্লাসিক্স, দ্য পুয়ার ম্যানস ক্লাসিক্স। তৎকালীন ইংল্যান্ডে ধনী ও অভিজাত পরিবারের ছেলেমেয়েরা অক্সফোর্ড বা ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে গ্রিক এবং ল্যাটিন ভাষা ও সাহিত্য, যেটিকে ক্লাসিক্স বলা হতো, এটা পড়ত। সেগুলোকে মনে করা হতো উচ্চমানের শিক্ষা। অন্যদিকে সাধারণ গরিব মানুষ বা নারীদের সে ক্লাসিক্স পড়ার যোগ্যতা বা সুযোগ কোনোটাই ছিল না। তাদের জন্য চালু করা হয় তুলনামূলক সস্তা ও সহজ ইংরেজি সাহিত্য। ইগলটন একে উপহাস করে বলেন এটি ছিল দ্য পুয়ার ম্যানস ক্লাসিক্স বা গরিবের সাহিত্য। এর উদ্দেশ্য ছিল গরিবদের ভদ্র ও অনুগত বানানো, কিন্তু তাদের সমান মর্যাদা না দেওয়া। ম্যাথিউ আর্নল্ডের চালবাজি। তো এখন আমরা কি করব, অন্য একটা পয়েন্ট পড়বো, যেটা হচ্ছে ম্যাথিউ আর্নল্ডের স্ট্র্যাটেজিটা দেখব। বিখ্যাত সমালোচক ম্যাথিউ আর্নল্ড মনে করতেন সাহিত্য মানুষকে সভ্য করে, কিন্তু ইগলটন আয়ারল্যান্ডের এই ধারণা আসল উদ্দেশ্য ফাঁস করে দিয়েছেন। আর্নল্ড মূলত ভয় পাচ্ছিলেন যে শ্রমিক শ্রেণী যদি অশিক্ষিত ও অসভ্য থেকে যায় তবে তারা ধনীদের সম্পত্তি ধ্বংস করে দেবে। তাই সাহিত্য পড়িয়ে শ্রমিকদের মনে এই বিশ্বাস ঢুকিয়ে দেওয়া হতো যে বিপ্লব করা খারাপ, সমাজ যেভাবে চলছে সেভাবেই শান্ত থাকা ভালো। মানে যদি একবার তোমার ওয়ার্কিং ক্লাস পিপল বা সাধারণ শ্রেণীর লোকজন খেপে যায় তখন কি হবে, ধনীদের যত সম্পত্তি আছে সবকিছু তারা ধ্বংস করে দেবে বা তাদেরকে আর টিকতে দিবে না, তারা সবকিছু লুটপাট করে নিয়ে যাবে। তখনই তিনি ধারণা দিয়েছেন যে বিপ্লব করাটা আসলে খারাপ, সমাজ যেভাবে চলছে সেভাবেই থাকা ভালো। মানে তোমরা সাহিত্য পড়ো, চুপচাপ সাহিত্য অনুযায়ী চলো, তোমাদের মাঝে অন্য কিছু চলে আসবে, বিপ্লব করবে, এটা কখনোই হতে পারে না। এরপর হচ্ছে জাতীয়তাবাদ ও প্রথম বিশ্বযুদ্ধ, রেজ অফ ন্যাশনালিজম। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের দরকার ছিল সাধারণ মানুষের মধ্যে প্রবল দেশপ্রেম বা জাতীয়বাদ জাগিয়ে তোলা। তখন জার্মানির সাহিত্যের সুনাম কমিয়ে ব্রিটিশরা প্রচার করতে শুরু করে যে ইংরেজি সাহিত্যই পৃথিবীর সেরা। নিজেদের দেশের কবি সাহিত্যিক যেমন শেক্সপিয়র, মিল্টনের গুণগান গেয়ে যুদ্ধক্ষেত্রে তরুণদের পাঠানোর পথ সহজ করা হয়। এই যুদ্ধের পরই মূলত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের মতো বড় বড় জায়গায় ইংরেজি সাহিত্যের আলাদা বিভাগ খোলা হয়, কেননা ইংরেজি সাহিত্যের মাধ্যমেই এই তখনকার যে যোদ্ধারা ছিল ইনফ্লুয়েন্স হয়ে যুদ্ধে গিয়েছিল। আর একটা হচ্ছে এফআর লিভিজের রাজনীতি। যুদ্ধের পর এফআর লিভিস এবং তার অনুসারীরা সাহিত্যকে একটি পবিত্র বা সর্বোচ্চ মানবিক চর্চা হিসেবে তুলে ধরেন।
ইগলটন বলেন, লিভিসরা মুখে মানবতার কথা বললেও আসলে তারা এক ধরনের এলিট বা উচ্চবিত্তের সংস্কৃতি তৈরি করেছিলেন। সাধারণ মানুষ কিভাবে জীবনে বাঁচবে সেই অর্থনৈতিক সমস্যার সমাধান তারা না করে তারা কেবল কবিতা ও উপন্যাসের নান্দনিকতা নিয়ে মেতে থাকতে বলতেন। এটিও ছিল এক ধরনের রাজনৈতিক চাল। মানে জীবন তখন চলছে না, তখন তারা এই বিনোদন নিয়ে চলে এসেছিল, যেটা ছিল খুবই একটা বেমানান বিষয়। তো এই ছিল মূল বিষয়বস্তু, যে ইংরেজি সাহিত্যটা কিভাবে উঠে এসেছিল বা আমরা কেন বর্তমানে ইংরেজি সাহিত্য চর্চা করছি। তো এটার কোর মেসেজ কি ছিল এই এসেটার। টেরি ইগলটনের এই প্রবন্ধের আসল কথা কি? আসল কথা হলো, আমরা আজকে যে ইংরেজি সাহিত্য পড়ি তা মোটেও নিষ্পাপ বা কেবল আনন্দের কোনো বিষয় নেই। এটি আসলে সমাজের ধনী, শাসক ও পুঁজিবাদী শ্রেণীর তৈরি করা একটি রাজনৈতিক হাতিয়ার, আইডিওলজিক্যাল টুল। সাহিত্যকে ব্যবহার করা হয়েছে সাধারণ মানুষের ক্ষোভকে ঠান্ডা রাখতে, উপনিবেশের মানুষদের মানসিকভাবে দাস বানাতে এবং সমাজে ধনীদের শাসন চিরস্থায়ী করতে। মানে ধর্ম দিয়ে মানুষকে যেমন মন ভুলিয়ে রাখা হতো, ছোট করে রাখা হতো, ঠিক একইভাবে যখন ধর্মের পতন হলো তখন ইংরেজি সাহিত্যের মাধ্যমে মানুষকে ছোট করে রাখার চেষ্টা করা হতো। এই ছিল মূল বিষয়বস্তু। আশা করি অনেক সহজেই বোঝাতে পেরেছি। তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই সহজ নোটগুলো যদি কেউ নিতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে অথবা সরাসরি আমার সাথে যোগাযোগ করবে। ধন্যবাদ সবাইকে।